গল্প সঙ্গে চায়ের আড্ডায় আমি ইন্দ্রাণী ভাঙাগড়ার আজ দ্বিতীয় অধ্যায় আপনাদের শোনাব। বিকেলে একটা কথা আমার কানে আসলো। মা আর কাকি শাশুড়ির মধ্যে কথাটা হচ্ছিল। কাকি শাশুড়ি বলে উঠলেন, আমি তোমাকে বলেছিলাম এই মেয়ের সাথে বিয়ে না দিতে। আমি যে রিলেটিভের কথাটা তোমাকে বলেছিলাম তখন তুমি শুনলে না। মা সাথে সাথে বললেন, হ্যাঁ আমিও ঠিক বুঝতে পারিনি, আর আমার কথা কেই বা শোনে বলো। আমি তো বলেইছিলাম এই মেয়েটা আমার বাড়ির জন্য উপযুক্ত নয়। যাই হোক, আজ সারাদিন এইভাবেই কেটে গেল। ঘরে যাওয়ার ইচ্ছে আমার এতটুকুই হচ্ছিল না, বিশেষত ওই বেডরুমটাতে, যেখানে আমি একদমই শুতে চাই না। আমি জানি ওখানেই উনি আছেন, আর আমার একদম যাবার ওখানে ইচ্ছে নেই। আজ সারাদিনে সকলে যত কোনো কথা আমাকে সবাই শুনিয়েছে, তার একটাও আমি ভুলতে পারছি না। আর ভুলবই বা কী করে? চোখ থেকে খালি চোখের জল পড়তে লাগলো। চোখ বন্ধ করে ভাবতে লাগলাম সেগুলোকে। শুধুমাত্র আমার কাকি শাশুড়ির একমাত্র মেয়ে, ওই আমার এই বিয়েটা নিয়ে কোনো মাত্র অসুবিধে করেনি। আর আর ওই সুমি। কিন্তু আমি কি করেছি, কি এমন করেছি বলে হাঁটু গুজে মুখ গুজে কাঁদতে লাগলাম। হঠাৎ আমাকে কেউ থুতনি ধরে মুখটাকে ওপরে তুলে রাখালো। দেখি আবিশ আমার সামনে দাঁড়িয়ে। উনি আমার চোখের জল আলতো করে মুছে দিলেন। আমি সাথে সাথে ওনার থেকে এক হাত দূরে সরে এলাম। হাত দুটো গুটিয়ে আবির আমার পাশেই দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আমার পাশে বসে বলল, আর শূন্য চোখ রেখে বলতে লাগলো, কিছু স্বার্থপর মানুষের অযৌক্তিক কথায় কান্না করার মতন মেয়ে অন্তত আমি তোমাকে ভাবিনি। তুমিও তো কথাগুলো একমাত্র আমাকেই শুনতে হচ্ছে, কাঁদো গলায় বললাম আমি। উনি চোখ জোড়া বন্ধ করে বললেন, একমাত্র তোমাকেই? আচ্ছা। তাচ্ছিল্য হাসি হেসে বললেন, যেখানে তোমার আমার নামটাই এখন এক, সেখানে কথাগুলো একমাত্র তোমাকেই বলা হচ্ছে, এরকমটা ভাবার কারণটা কি জানতে পারি? চাই না আপনার নাম, চাই না আপনার পরিচয়, যেখানে আজীবন শুধু আমাকে সহ্যই করে যেতে হবে। আরে, সঙ্গে সঙ্গে রায়ের দিকে তাকিয়ে বলল, হয়েছে, আর একদম কান্না না, বলেই সঙ্গে সঙ্গে হ্যাচকা টান দিয়ে নিজের দিকে আমাকে টেনে নিয়ে গেল, আর ওর ঠোঁট দুটো নিজের ঠোঁটের মাঝে আমাকে নিয়ে এলো। ক্রমেই যেন তা কামড়ে পরিণত হচ্ছে। রাই আবিরকে ঠেলে দূরে সরিয়ে দিতে গেল, কিন্তু উল্টে নিজে ব্যথার পরিমাণ দ্বিগুণ বাড়িয়ে দিল। রাই জানে এর হাত থেকে আমার নিস্তার নেই। রায়ের কোমরে হাত দিয়ে ওকে আরও কাছে টেনে নিল আবির। কিছুক্ষণ পর রাইয়ের ঠোঁট ছেড়ে ওর কানের কাছে মুখ নিয়ে এলো আবির। এই নাম, এই পরিচয়, আর এই কোমরে হাত চেপে বলল, আজ থেকে এটাই তোমার একমাত্র পরিচয়। আমাকে নিয়েই তোমাকে সারাটা জীবন চলতে হবে, আর তুমি যত চাও বা না চাও, আমার থেকে তোমার নিস্তার নেই। এই আমিটা তোমার সাথে এমনভাবেই মিশে গেছে। এই কথাটা বলে আমার গালে গভীরভাবে একটা চুমু খেয়ে বলল, আমার গন্ধটাও তোমার শরীরের প্রত্যেকটা গন্ধের সাথে মিশে গেছে। এটাই তোমাকে বুঝতে হবে এখন থেকে রাই। বলে উঠে আমাকে সোজা একটানা দাঁড় করিয়ে ঘরের ভেতরে নিয়ে গেল। অন্ধকার ঘরের মধ্যে আমি মোটামুটি অন্ধের মতোই হেঁটে চলেছি। ঘরে ঢুকেই আমাকে খাটের ওপর শুয়ে ফেলে দিয়ে আমার পাশে শুয়ে আমার দিকে দৃষ্টি দিয়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে বলল, বারান্দায় থাকার থেকে বোধহয় সবচেয়ে বেশি কষ্টকর আমার পাশে শুয়ে থাকা, তাই না রাই? কি হলদিটিয়া, ঠিক বলেছি তো? বলে আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলেন। আমিও যত চেষ্টা করছি ছাড়াতে, দেখুন আপনি সবসময় এই ধরনের বাড়াবাড়ি করছেন, আমি কিন্তু একদম ভালো পছন্দ করছি না। আমি কিছু বলছি না মানে এই নয় যে এগুলো আমি আপনাকে প্রশ্রয় দিচ্ছি। কিন্তু উনি যে কোনো কিছুই শোনার মতন অবস্থায় নেই। হলুদ শাড়িতে তোমাকে ভীষণ মানায় হলদেটিয়া, উনি স্বাভাবিক কণ্ঠে বলে উঠলেন। হলদেটিয়া শুনে বুকটা আমার কেঁপে উঠল। আমি আমার মুখ শক্ত করে চেপে ধরলেন, আর বাঁকা হেসে আমার দিকে বললেন, এনজয় দিস হেল রাই, এনজয় দিস হেল। বলে আমার ঠোঁটটাকে নিজের ঠোঁটের আওতার মধ্যে নিয়ে এসে আমাকে শক্ত করে চেপে ধরে
গভীর চুম্বনে আমার সারা মুখটা ভিজিয়ে দিল, আমার শাড়ির আঁচল শক্ত করে চেপে ধরল। মাঝরাতে ঘুমটা ভেঙে গেল, একটু যে নড়বো তার জায়গাটুকুও নেই। আবির এইরকমভাবেই আমাকে জড়িয়ে শুয়ে আছে। কী কপাল আমার! হয়তো অন্যান্য মেয়েরা আবিরের মতন এরকম স্বামী পেয়ে, এত ভালোবাসা পেয়ে কত সুখী হতো, কিন্তু আমি তো চাইছি না। আমি তো এসব কিছুই চাই না। কিন্তু আমি হয়তো পারবো না কোনো দিন, জানি না। একটা মাস আগেও তো আমার জীবনটা একদম অন্যরকম ছিল। রায় চোখ বন্ধ করে চলে গেল নিজের সেই পুরনো দিনগুলোর কথা একটু অনুসন্ধান করতে, ঠিক আগের মতো। রায়, এই রায়, এই আর কতক্ষণ লাগবে তোর? উফ, চেঁচিয়ে যে আমার কানটা ঝালাপালা করে দিচ্ছে। মম, কি হয়েছে কি, তাড়াতাড়ি বলো। এইসব কথা বলতে বলতেই ওপর থেকে মিসেস রয় নেমে এলেন। মহারানী আমার, আপনার জন্য না বাসটা থেমে থাকবে না, আপনি তাড়াতাড়ি করুন আর নিজের ব্যাগটা নিয়ে বেরোন। আমি যত নিচে তাড়াতাড়ি করতে চাইছি, তুমি আর বাবা তত আমাকে দেরি করিয়ে দিচ্ছ। উফ, তুই কি বাসের মধ্যে বসেও মেকআপ করবি? মিসেস রয় বলে উঠলেন। চল, দেরি দেরি হয়ে যাচ্ছে। রাই মুখ ফুলিয়ে রইল। আর ছোট ভাই সোনাই বলে উঠল, তুই দিদি একটু বেশি যেন মেকআপ করিস। আমি মোটেই বেশি সাজগোজ করি না। তো এত দেরি হলো কেন তোর? এই এই আমার সাথে একদম তর্ক করবি না। তোদের ঝগড়া যদি থেমে থাকে তাহলে প্লিজ রেডি হবি, চল। আর ওরা ওয়েট করবে, ওরা এসে যাবে। বিয়ের একটা জায়গায় যাচ্ছি, কি যে করিস না তোরা, প্লিজ তাড়াতাড়ি কর। কথাটা শোনা মাত্রই আমি আর ওয়েট না করে আমি বললাম, আচ্ছা ওকে চলো, আমি যাচ্ছি। মেন রোডে এসে কিছুক্ষণ দাঁড়ানোর পরই গাড়ি পেলাম একটা। কতদিন পর গ্রামে যাচ্ছি, নিজেও ভুলে গেছি। 3 ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে যাব। তবে এইবার বাড়িতে যাওয়াটা কারণ শুধুমাত্র ছুটি কাটানো নয়, আমার কাজিনের বিয়ে। তার বিয়ের জন্যই আমাদের এই গ্রামে যাওয়া। আর বাসের মধ্যে সোনাইয়ের সাথে তো খুনসুটি আমার সারাক্ষণ লেগে থাকলো। এইসব দেখে মা আর বাবা তো হেসেই কুটোপাটি। অবশেষে আমার গ্রামের বাড়িতে এসে পৌঁছালাম। এদিকে বাস থেকে নেমে দেখি আশপাশটা অপরূপ গ্রাম বাংলা, সেই পুরনো বাংলার গন্ধ। সোনাই তো পাশের ছোট একটা গাছ দেখে পাচা চিনতে শুরু করলো। মা বলল, কতদিন পরে আসলাম বলতো? বাবা বলল, আমি তো চিনতেই পারছি না, প্রায় 4 বছর পরে এলাম গ্রামে। গ্রামটাও যেন অনেক চেঞ্জ হয়ে গেছে। প্রসঙ্গত বলে রাখি, আমরা আজকে যে বিয়েবাড়িটাতে এসেছি, এটা আমাদের এক দূর সম্পর্কের আত্মীয় হয়। আমি এদেরকে কাকা আর কাকি বলেই ডাকি। আর ওদের মেয়ে আমার খুব প্রিয় বন্ধু, আমার কাজিন। যাই হোক, এবার মূল গল্পে চলে আসি আবার। বাড়ির বড় স্টিলের বাড়ির সামনে দাঁড়িয়ে আমি ভেতরে যেতে না যেতেই কাকিমা আমাকে ডাকতে লাগলেন, এই এই রাই, এইদিকে আয়, ভেতরে আয়, সবাই আয় তোরা ভেতরে। আরে তোরা বাইরে দাঁড়িয়ে আছিস কেন? অনেক দিন পরে আমি আমার প্রাণের বন্ধু শ্রেষ্ঠাকে দেখে আমি ওকে জড়িয়ে ধরলাম। কী রে, ভালো আছিস তো? হ্যাঁ গো, ভালো আছি। তোমরা ভালো আছো? তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি? না রে, একদম কোনো অসুবিধা হয়নি, কিন্তু খুব খিদে পেয়েছে বলে সোনাই পেটে হাত বোলাতে লাগলো। চল দুষ্টু, বলে কাকিমা ওকে কান ধরে নিয়ে ভেতরে চলে গেল। বাড়ির ভেতরে তো আত্মীয়দের সাথে কুশল বিনিময় করে সবার সাথে আড্ডা জমিয়ে দিলাম। আমি তো দাদুর সাথে বসে একেবারে পায়ের ওপর পা তুলেও বহুদিন পর এরকম আড্ডা সবাই পরে একেবারে জমজমাটি আড্ডা জমিয়ে দেখে আমাকে প্রত্যেকে বলল, এই তোরা এসেছিস বলেই এত জমে উঠল। সন্ধ্যে সব মহিলারা দলে খাটের ওপর বসে গল্প করছে। বিয়ের সময় এই এখন কি কি কাজ হবে, কারা কারা আসবে, কারা কারা যাবে, কি কি রান্না বান্না হবে, এই সমস্ত নিয়েই আলোচনা। এই এই ছেলের চোখটা কেমন দেখতে রে? একজন জিজ্ঞাসা করল। এই জন্যই তোমার মেয়ের কপালে এমন একটা শাশুড়ি জুটেছে। সঙ্গে সঙ্গে কাকিমা বলে উঠল, ওরে বাবা, তোর কপালে আরও ভালো সব বর জুটুক রে। আমার মা বলে উঠল, এই এই ছেলেটা কেমন রে? কাকিমা বলে উঠল, আরে ছেলেটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে।
তাকিয়ে দেখলাম শ্রেষ্ঠা চুপচাপ রয়েছে। ওকে ধাক্কা দিয়ে বললাম, কিরে, লজ্জা পাচ্ছিস নাকি? উপস্থিত সবাই হেসে উঠল। কাকিমা বললেন, এই ছেলের পরিবারের আসলে আগামী দিন আসার কথা ছিল। ছেলের বাপের ব্যবসা সামলায় আর ভালো, প্রচণ্ড শিক্ষিত, দেখতেও খুব সুন্দর। পরিবারের ভীষণ বড় না, খুব বড় পরিবারের, এবং সেখানে ওরা খুব সম্ভ্রান্ত। মা একটু মশকরা করে বললেন, তো আগে পাত্রীকে জিজ্ঞাসা কর কেমন লাগলো। সবাই শ্রেষ্ঠার দিকে তাকালো। শ্রেষ্ঠা লজ্জায় আর কিছুই বলল না। সেদিন রাতে খুব হাসি ঠাট্টা ইয়ার্কি দিয়ে আমরা সবাই কাটিয়ে দিলাম। দুদিন পর বিকেলের দিকে আমি যেই হাতঘড়িটা পরেছি, হঠাৎ দেখি খুব বাইরে বিশাল আয়োজন চলছে। পাত্রপক্ষে আসার কথা ছিল দুপুরবেলায়, কিন্তু ওরা একটু লেট করছে। কিন্তু সেই জন্য আমাদেরও সাজগোজ করতে একটু লেট হয়ে গেল। তা আমি ভাবলাম যে শ্রেষ্ঠাকে তো শাড়ি পরাই আছে, আমরা একটুখানি বাইরে গিয়ে ঘুরে আসি। উঠোনে আসতে পারলাম না, কারণ মা শুরু করে দেবে, এই কোথায় যাচ্ছিস রে, এক্ষুনি শ্রেষ্ঠাকে দেখতে আসবে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি বলে পেছনে দুপা দিয়ে যেই না দেখলাম সবাই কাজে ব্যস্ত, অমনি এক দৌড় বাড়ির পেছনে ঝোপঝাপ পেরিয়ে কাঁচা রাস্তায় এসে পড়লাম। সাথে আমার সমস্ত কাজিনরা ছিল, আর আমরা সবাই মিলে হইচই করে নদীর পাড়ে গেলাম। দেখতে দেখতে কীভাবে যে 1 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। এই বাড়ি যাবি না? এই চল বাড়ি চল, এরপর তো লেট হয়ে যাবে। হাত ঘড়িতে দেখি, হ্যাঁ হ্যাঁ অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, এবার তো আমাদের যেতেই হবে। আর সময় নষ্ট না করে আমরা তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হলাম। হাঁটতে হাঁটতে বাড়ির ঠিক কাছে আসতেই একটা হইচইয়ের মতন শব্দ পেলাম, যেন অনেকগুলো মানুষের সাথে একসাথে কথা বলছে। গিয়ে দেখি আমার কাকিমা আর বাকি সব আত্মীয় স্বজনরা কী সব বলাবলি করছে। একটা টিনের ঘর ওপরে, ওখানে একজন চাচি ওখানে থাকেন, অর্থাৎ আমাদের কাকিমা। আর এর ছেলেরা আসেনি, তবে যারা বাকি বোনেরা তারা যে যার মতন চলে গেছে। আমি নিশ্চিন্ত মনে হেলতে দুলতে বাড়ির কাছে এসে গেলাম। আশেপাশে কিছুই খেয়াল করিনি। আমার আবার একটু বদ অভ্যেস আছে, মাঝে মাঝেই সিটি বাজাই। আমি তো বাঁশি বাজাতে বাজাতে অনেক সময় হেলতে দুলতে যে রুমে শ্রেষ্ঠা ছিল সেই রুমেই ঢুকে গেলাম। হাতে ফোন ছিল, আমি ফেসবুক দেখছিলাম আর হাঁটছিলাম। হঠাৎ রুমে ঢুকে সিটি বাজাতে বাজাতে যেই না তাকাই, আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। কতগুলো মানুষ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। পাশে দেখি তাকিয়ে মা আর কাকিমাও বসে আছে। ভ্যাবাচেকাকে মুখ থেকে জোরে সিটির আওয়াজটা বেরিয়ে গিয়েছিল। সাথে সাথে নিজেকে সামাল দিয়ে মুখটা বন্ধ করে নিলাম। লজ্জায় মাথা নিচু হয়ে যাওয়ার আগেই এখান থেকে কেটে পড়তে হবে। সেইভাবে যেই না পেছন ঘুরলাম, অমনি দৌড়। একদম দৌড়তে দৌড়তে অনেক দূর এগিয়ে গেলাম। এই 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 দাঁড়াও দাঁড়াও, থমকে গেলাম। চেহারাটা যে কি বলবো, আমি যে কি বানিয়ে ফেলেছি, আমি তো পালাতেও পারছি না। একটা কৃত্রিম হাসি টেনে আস্তে আস্তে ঘুরে দাঁড়ালাম। খাটের ওপর বসে আছে একটা লোক। পোশাকে খুব সম্ভ্রান্ত ধরনেরই মনে হলো, মানে বড় লোক বলতে যা বোঝায়, রিচ পারসন। তিনি বললেন, এখানে শোনো। আমি কোনো মতে হেসে এগিয়ে গিয়ে ওনাকে নমস্কার জানাই। আমাকে বললাম, তুমি তুমি আমার কাকিমা বলে উঠল, ও হচ্ছে আমার কাজিনের বোন। লোকটিও আমার দিকে দেখে বলল, পাত্রী? আমি অবাক। আমি খাটের যে প্রান্তে দাঁড়ানো ঠিক সেই প্রান্তেই একজন বসে, মাথায় ঘোমটা। আমি ডান ঘুরে ঘোমটার সামনে মুখ এনে তাকিয়ে দেখি শ্রেষ্ঠা। উপস বলে সোজা হয়ে দাঁড়ালাম। মানে পাত্রপক্ষ এনারাই? হ্যাঁ হ্যাঁ, আমি 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 শ্রেষ্ঠার বোন, আমার নাম রায়। সাথে সাথে লোকটা পাশে চেয়ারে বসা একটা ছেলে হেসে উঠে দাঁড়ালো। আরে আরে, দাঁড়ান দাঁড়ান। আমার দুদিকে 2 হাত প্রসারিত করে এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরতে লাগলেন। ঘটনা দেখে তো আমি আকাশ থেকে পড়লাম। আমি 2 হাত পিছিয়ে গিয়ে বললাম, আরে কি হচ্ছেন? আরে তুমি কি ভয় পেয়ে গেলে? এমন ষাঁড়ের মতন চেঁচালে সবাই ভয় পাবে, আস্তে আস্তে বললাম নিজের মনে মনে। বাকিরা সবাই অবাক। সেই লোকটা বলে উঠল, এই শোন, এদিকে আয়। হঠাৎ কে যেন ডেকে উঠল,
নিশান! ছেলেটা তার দিকে তাকিয়ে আবার আমার দিকে ফিরল আর দুষ্টু হাসি হেসে পিছিয়ে গিয়ে নিজের জায়গাতেই বসে পড়ল। মা একটু হাসল। ভাই, আপনারা কেউ কিছু খাচ্ছেনই তো, খান না। তাকিয়ে লক্ষ্য করলাম খাটের ওপরে 4 জন বসা, 2টো মাঝবয়সী লোক আর 3 জন স্বয়ং পাত্র, কিন্তু বেশ হ্যান্ডসাম। আর তারপর আমার বোন। আর ঘরে মা, কাকিমা আর বাকি সমস্ত আত্মীয় স্বজনরা তো রয়েছেই। আমার কাকা নেই, শুধু উনি পুলিশের চাকরি করেন, তাই ছুটি নিতে পারেননি। খাটে সেই লোকটা বলল, তোমার নাম কি? আমি স্বাভাবিক স্বরে বলি, রাই। ভালো ভালো, আমি হলাম স্বপন মিত্র, আর এই যে দেখছো এ হচ্ছে পাত্র। ছেলের দিকে হাত তুলে বলল। আর ইনি হচ্ছেন পাত্রের বাবা, দ্বিতীয় লোকটাকে দেখিয়ে বলল। আমি সবার দিকে সৌজন্য হাসি হাসলাম। উনি আবারও বলে উঠলেন, আমি পাত্রের আঙ্কেল হই, আর এই হলো আমার ছোট ছেলে নিশান, আর বড় ছেলে হচ্ছে আবির। আমি তার কথা মতোই সবার দিকে তাকিয়ে নিশানের দিকে তাকালাম। ছেলেটা কেমন শয়তানি হাসি আমার দিকে ক্রমাগত হেসেই চলেছে। আর যখন উনি বললেন আবির, আমি পাশে থাকা ছেলেটার দিকে তাকাই আর এক পলকের জন্য আটকে যাই। বেশ লম্বা দেখতে, সুঠাম দেহ, জিম করলে দেখলেই বোঝা যায়। একটা লাল টি শার্ট আর কালো জ্যাকেট পরা, চুলগুলো মারাত্মক সুন্দরভাবে ডান চোখের সামনে এসে পড়েছে। চেহারায় একটা অন্যরকম আভা ফুটে উঠেছে। সেও আমার দিকে তাকালো। আমি সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিই। কাকিমা আর পাত্রের বাবা বিভিন্ন কথাবার্তা বলছেন, আর স্বপন কাকু উনি ফাঁকে ফাঁকে আমাকে 2-1টা প্রশ্ন করছেন, তার উত্তর দিচ্ছি। পাত্রের বাবা বলে উঠলেন, আচ্ছা বৌদি, আসতে তো দেরি হতো না, তবে বন্ধুকে ফেলে আসতে তো চাইনি। পাশে স্বপন কাকুর দিকে কাঁধে হাত রেখে বলল, আসলে ও আর আবির গত রাতেই দেশে ফিরে আসার কথা ছিল, আসতে পারিনি। আজ আসলো, ওদেরকে নিয়ে আসতেই চেয়েছিলাম, তাই একটু দেরি হয়ে গেল আর কি। আমি আবার একটু বেশি কৌতূহলী, আঙ্কেল আপনারা দেশের বাইরে থাকেন নাকি? উনি বললেন, না না, ব্যবসার কাজে আমরা দুজনে একটু বাইরে গিয়েছিলাম। আমার ছেলেই মূলত সামলায় সব ব্যবসার কাজ। ও, কোন দেশ? আবারও প্রশ্ন করলাম। এদিকে মা চোখ গরম করে আমার দিকে তাকালো। আঙ্কেল হেসে বললেন, এই তো প্যারিস ছিলাম। ও প্যারিস, আমার না খুব প্রিয় জায়গা এটা। খুশি হয়ে গেলাম আমি। তাই নাকি? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। এবার তো আঙ্কেল একে একে প্রশ্ন করেই যাচ্ছেন, আর আমিও উত্তর দিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর পাত্রের বাবা কেসে একটু বলে উঠলেন, তো বৌদি, পাত্রী আর পাত্রকে একটু আলাদা করে বসতে দেওয়া হোক, ওরা একটু কথা বলুক। কাকিমা বললেন, হ্যাঁ হ্যাঁ ভাই, যাও যাও ভেতরে যাও, তুমি ওকে নিয়ে যাও আর তোমরা দুজনে মিলে কথা বলো। তাকিয়ে দেখি পাত্র খুব হাসি মুখে আছে। আমি শ্রেষ্ঠাকে একটু টেনে বললাম, এই মনে হচ্ছে তোকে পছন্দ হয়ে গেছে। শ্রেষ্ঠাকে একটু ছোট্ট করে ধাক্কা দিয়ে বললাম, কিরে, আমিও যাব নাকি তোদের সাথে? ও একটা থাপ্পড় দিয়ে চলে গেল ঘরের ভেতরে। আমিও হাসছি। কিছুক্ষণ পর তাকিয়ে দেখি নিশান আমার দিকে কিন্তু তাকিয়েই আছে। আবিরের দিকে তাকালাম, দেখি উনি একটা ভাব নিয়ে নিজের রন টিপছে। ভাই, একটা জায়গায় আসছিস, ফোন না দেখলে কি আর হয় না? ম্যানার্স নেই নাকি? মনে মনে ভাবলাম। তবে যাই বলো, ছেলেটা কিন্তু ক্রাশ খাবার মতনই, ভেবে মনে মনে হেসে দিলাম। অ্যাকচুয়ালি ছেলেটা এত হ্যান্ডসাম, আমি তখন বুঝতে পারিনি কি হতে চলেছে। কিছুক্ষণ পরে পাত্রপাত্রী ফিরে আসে, আর কাকিমণি গিয়ে শ্রেষ্ঠাকে জিজ্ঞাসা করে ওর পছন্দ হয়েছে কি না, আর ওদিকে পাত্রকেও তার বাবা জিজ্ঞেস করে। রাই অতি আগ্রহের সাথে দেখছিল, দেখে দুজনেই হ্যাঁ বলছে। সবাই তো খুশি হয়ে একে অপরকে অভিনন্দন জানাচ্ছে। দুপক্ষ মিলে বিয়ের তারিখও ফিক্স করে ফেলল। রাই মিহিরের কাছে গিয়ে আস্তে আস্তে বলল, কি সেকেন্ডেই ঘরে হ্যাঁ করে ফেললেন? এ তো পছন্দ হয়েছে, এত ভালো লেগেছে। ভেবেছিলাম ভাইয়া খুব শান্তশিষ্ট। উনি হেসে ফেললেন, আপনার জন্যই তো তাড়াতাড়ি হ্যাঁ করলাম, শীঘ্রই আবারও দেখা করতে হবে না, বলে মিটমিট হাসলেন। রায় হাসতে হাসতে সেখান থেকে সরে এলো। এখন সবাই সবাইকে মিষ্টিমুখ করাচ্ছে। রায় গিয়ে মিহিরকে মিষ্টিমুখ খাইয়ে দিল। এই ফাঁকে নিশান এসে রায়ের মুখের সামনে মিষ্টি ধরল।
রায় মাথা নেড়ে না করে দিল। বাকিরা অতটা লক্ষ্য করেনি নিশান আর রায়কে। নিশান রায়ের ঠিক মুখের দিকে সামনে দাঁড়ালো। নতুন সম্পর্কের শুরু, মিষ্টুমুখ দিয়েই হোক, খুব আস্তে করে বলল। রায় ছাড়া কেউ শুনতে পায়নি ওই কথাটা। রায়ের চোখ ডিমের মতন বড় বড় হয়ে গেল। নিশান একগাল হেসে জোরেই বলল, আরে এখানে তো সবাই আমরা রিলেটিভস হতে চলেছি না, মিষ্টিমুখ করো। অগোচরে বলল, বুঝতে পারলে না কথাটা? আমি যেন না চাইলেও না বোঝার ভান করলাম। বাকিরা সবাই হাসাহাসি করছে, কিন্তু কেউ বোঝেনি নিশান কি বোঝাতে চেয়েছে সেদিন আমায়। ভাঙাগড়ার 2য় অধ্যায় আজকে সমাপ্ত। খুব শিগগিরই ভাঙাগড়ার 3য় অধ্যায় অর্থাৎ অন্তিম অধ্যায় আসছে। আপনারা সাথে থাকুন, আপনাদের অমূল্য মতামত নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ।